আসসালামু আলাইকুম। আপনারা শুনছেন সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ। শুরুতে শিরোনাম পড়ে বিস্তারিত। সেভেন সিস্টার্স রাজ্যে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৬। মার্কিন সামরিক ঘাঁটি নাগালের মধ্যেই আছে, ইরান সেনাবাহিনী। যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ শুরুর পরও গাজায় ইসরায়েলি তাণ্ডব। আরও থাকছে, বেলুচিস্তানের সপ্তাহব্যাপী অভিযানে ২১৬ জন বিচ্ছিন্নতাবাদী নিহত। সর্বশেষ থাকছে, রাশিয়া যুক্তরাষ্ট্রের অস্ত্র ভাণ্ডারের ওপর সীমা থাকছে না, বড় সংঘাত আসন্ন। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওতে লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। সেভেন সিস্টার্স রাজ্যে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৬। ভারতের সেভেন সিস্টার্স রাজ্য মেঘালয়ের পূর্ব জয়ন্তিয়া হিলস জেলার একটি অবৈধ কয়লা খনিতে বিস্ফোরণে অন্তত ১৬ জন শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে থাংস্কু এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। বিস্ফোরণের সময় খনির ভেতরে আরও শ্রমিক ছিলেন বলে ধারণা করা হচ্ছে, যাদের অনেকে এখনও আটকা পড়তে পারেন। খবর এনডিটিভির। মেঘালয় পুলিশের মহাপরিচালক আই নোংরাং জানান, এখন পর্যন্ত ১৬টি মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে বিস্ফোরণের সময় খনিতে মোট কতজন শ্রমিক ছিলেন তা নিশ্চিত করা যায়নি। উদ্ধার অভিযান চলছে। পূর্ব জয়ন্তিয়া হিলসের পুলিশ সুপার বিকাশ কুমার বলেন, বিস্ফোরণে আহত এক শ্রমিককে প্রথমে সুটঙ্গা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে শিলংয়ের একটি হাসপাতালে পাঠানো হয়েছে। খনিটি অবৈধভাবে পরিচালিত হচ্ছিল কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রাথমিকভাবে তাই মনে হচ্ছে। বিস্ফোরণের কারণ এখনও জানা যায়নি। এ ঘটনায় তদন্ত শুরু হবে। উল্লেখ্য, পরিবেশগত ক্ষতি ও নিরাপত্তা ঝুঁকির কথা উল্লেখ করে ২০১৪ সালে মেঘালয়ে কয়লা খনন সহ অবৈজ্ঞানিক খনন কার্যক্রম নিষিদ্ধ করে জাতীয় পরিবেশ ট্রাইব্যুনাল এনজিটি। পরে সুপ্রিম কোর্টও সেই নিষেধাজ্ঞা বহাল রেখে পরিবেশগত সুরক্ষা নিশ্চিত করে কেবল বৈজ্ঞানিক ও নিয়ন্ত্রিত পদ্ধতিতে খননের অনুমতি দেয়। অবৈধ খননে খুব সরু ও নিচু সুড়ঙ্গ খোঁড়া হয়, যেখানে একজন শ্রমিক কষ্ট করে ঢুকে কয়লা তুলতে পারেন। এই ঝুঁকিপূর্ণ পদ্ধতি দীর্ঘদিন ধরে মেঘালয়ে প্রাণহানির কারণ হয়ে উঠছে। মার্কিন সামরিক ঘাঁটি নাগালের মধ্যেই আছে, ইরান সেনাবাহিনী। মার্কিন সামরিক ঘাঁটি ইরানের নাগালের মধ্যে রয়েছে উল্লেখ করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আপোষ এবং যুদ্ধের মধ্যে একটি বেছে নেয়ার জন্য সতর্ক করে দিয়েছেন ইরান সেনাবাহিনীর মুখপাত্র আমির আকরামিনিয়া। বৃহস্পতিবার ৫ই ফেব্রুয়ারি তিনি এ সতর্কবার্তা দেন বলে জানিয়েছে সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল। আকরামিনিয়া বলেছেন, মার্কিন ঘাঁটিতে আমাদের অ্যাক্সেস সহজ এবং এটি তাদের দুর্বলতা বাড়িয়েছে। তিনি আরও বলেন, আমরা নিজেদের রক্ষা করতে প্রস্তুত এবং মার্কিন প্রেসিডেন্টকে আপোষ অথবা যুদ্ধের মধ্যে একটি বেছে নিতে হবে। এদিকে পারস্য উপসাগরে ফার্সি দ্বীপের কাছে জ্বালানি পাচারের সঙ্গে জড়িত ২টি জাহাজ জব্দ করার কথা জানিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসির নৌবাহিনী জানায়, জাহাজ দুটি থেকে ১০ লাখ লিটারের বেশি পাচার করা জ্বালানি উদ্ধার করা হয়েছে, আর এই ঘটনায় আটক ১৫ জন বিদেশি নাবিককে হস্তান্তর করা হয়েছে বিচারিক কর্তৃপক্ষের কাছে। বিবৃতিতে বলা হয়, জাহাজ দুটি পারস্য উপসাগরের ফার্সি দ্বীপের আশেপাশের এলাকায় কার্যক্রম পরিচালনা করছিল। আইআরজিসি জানায়, এগুলো একটি সংগঠিত জ্বালানি পাচার চক্রের অংশ, যা সাম্প্রতিক মাসগুলিতে সক্রিয় ছিল। নজরদারি এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জাহাজগুলোকে শনাক্ত করা হয় এবং পরে সেগুলো জব্দ করা হয়। যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ শুরুর পরও গাজায় ইসরায়েলি তাণ্ডব। গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ শুরু হলেও থামছে না ইসরায়েলি তাণ্ডব। বুধবার ৪ ফেব্রুয়ারি ভোর থেকে উপত্যকার উত্তর ও দক্ষিণাঞ্চলে চালানো একের পর এক হামলায় শিশু ও স্বাস্থ্যকর্মী সহ প্রাণ হারিয়েছেন অন্তত ২৩ ফিলিস্তিনি। অবরুদ্ধ গাজার বাতাসে আবারও বারুদের গন্ধ। বুধবার স্থানীয় সময় ভোর থেকে দেইর এল বালাহ, খান ইউনিস এবং গাজা সিটির তুফা ও জেইতুন এলাকায় ভয়াবহ হামলা চালিয়েছে দখলদার বাহিনী। তাদের অভিযানে প্রাণ হারিয়েছেন নারী, শিশুসহ বেশ কয়েকজন ফিলিস্তিনি। তেল আবিবের দাবি, উপত্যকার দক্ষিণাঞ্চলে চালানো হামলায় হামাসের এক সদস্য নিহত হয়েছেন। উত্তরাঞ্চলে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে চালানো হামলার জবাবে হামাসের অবস্থান লক্ষ্য করে অভিযান পরিচালিত হয় বলেও দাবি করা হয়েছে।
যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ শুরু হওয়া সত্ত্বেও এই রক্তক্ষয়ী হামলাকে চুক্তির স্পষ্ট লঙ্ঘন হিসেবে অভিহিত করেছে হামাস। সংগঠনটি এক বিবৃতিতে জানিয়েছে, ইসরায়েল উদ্দেশ্যপ্রণোদিতভাবে শান্তি প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে অজুহাত খুঁজছে। অন্যদিকে ইসরায়েলের পাল্টা দাবি, হামাসই আগে হামলা চালিয়ে যুদ্ধবিরতি ভঙ্গ করেছে। ফিলিস্তিনি সিভিল ডিফেন্সের মুখপাত্র আল জাজিরাকে জানিয়েছেন, ইয়েলো লাইনের ভেতরেও হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। ওই মুখপাত্রের অভিযোগ, এই নির্দিষ্ট এলাকার ভেতরেও বহু বেসামরিক মানুষ হামলার শিকার হচ্ছেন এবং অনেকে নিখোঁজ হওয়ার খবর পাওয়া যাচ্ছে। এদিকে রাফাহ ক্রসিং দিয়ে গুরুতর অসুস্থ ও আহতদের চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার কথা থাকলেও রোগীদের তৃতীয় দলকে স্থানান্তরের সমন্বয়ের কাজ বাতিল করেছে ইসরায়েল। কোনো কারণ ছাড়াই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে অভিযোগ ফিলিস্তিনি রেড ক্রিসেন্টের। আল আমাল হাসপাতাল থেকে এই রোগীদের নিয়ে বুধবারই রওনা হওয়ার কথা ছিল, যা এখন অনিশ্চয়তার মুখে পড়েছে। গাজার এই টালমাটাল পরিস্থিতির মধ্যেই কায়রোতে মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসির সাথে বৈঠক করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান। যৌথ সংবাদ সম্মেলনে এরদোয়ান জানান, গাজায় শান্তি ফেরাতে এবং মানবিক সহায়তা পৌঁছাতে আঙ্কারা ও কায়রো এক হয়ে কাজ করবে। বেলুচিস্তানে সপ্তাহব্যাপী অভিযানে ২১৬ জন বিচ্ছিন্নতাবাদী নিহত। পাকিস্তানের বেলুচিস্তানে বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে সপ্তাহব্যাপী অভিযান শেষ হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনস ISPR। এ সময় প্রদেশ জুড়ে চালানো নিরাপত্তা অভিযানে ২১৬ জন বিচ্ছিন্নতাবাদী নিহত হন বলে দাবি করেন তারা। অভিযানে পাল্টা হামলায় ২২ জন নিরাপত্তা সদস্য ও ৩৬ বেসামরিক নাগরিকেরও প্রাণহানি ঘটে। বৃহস্পতিবার ৫ ফেব্রুয়ারি জিও নিউজ ১ প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। ISPR জানায়, ২৯ জানুয়ারি রদ্দুল ফিতনা ১ নামে গোয়েন্দাভিত্তিক অভিযান শুরুর পর নিষিদ্ধ সংগঠন বেলুচ লিবারেশন আর্মি BLA একাধিক স্থানে সমন্বিত হামলা চালায়। একযোগে স্কুল, ব্যাংক, বাজার ও নিরাপত্তা স্থাপনায় হামলার ফলে বেলুচিস্তান কার্যত অচল হয়ে পড়ে। পরে সুনির্দিষ্ট পরিকল্পনা ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিরাপত্তা বাহিনীর সপ্তাহব্যাপী অভিযানে বেলুচিস্তান জুড়ে মোট ২১৬ জন বিচ্ছিন্নতাবাদী নিহত হয়েছেন। তবে সন্ত্রাসীদের পাল্টা হামলায় ২২ জন নিরাপত্তা সদস্য এবং নারী ও শিশুসহ ৩৬ জন বেসামরিক নাগরিক নিহত হন। নিরাপত্তা কর্মকর্তা ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিদ্রোহীরা বিভিন্ন এলাকায় সরকারি ভবন ও পুলিশ স্টেশন দখল করে নেয়। মরু শহর নুশকি টানা ৩ দিন তাদের নিয়ন্ত্রণে ছিল। পরে নিরাপত্তা বাহিনী অভিযান চালিয়ে সেখান থেকে তাদের সরিয়ে দেয়। প্রদেশটিতে দীর্ঘদিন ধরে জাতিগত বেলুচ বিচ্ছিন্নতাবাদীদের নেতৃত্বে বিদ্রোহ চলছে, যারা স্বায়ত্তশাসন এবং প্রাকৃতিক সম্পদের ন্যায্য অংশের দাবি জানিয়ে আসছে। এদিকে অভিযান সফল হওয়ায় পাকিস্তানের রাষ্ট্রপতি আসিফ আলী জারদারি নিরাপত্তা বাহিনীকে ধন্যবাদ জানিয়ে বলেন, সময়োপযোগী পদক্ষেপ সন্ত্রাসীদের ঘৃণ্য পরিকল্পনা নস্যাৎ করে দিয়েছে। বিদেশি মদতপুষ্ট সন্ত্রাসবাদ নির্মূলে গোয়েন্দা তথ্যভিত্তিক অভিযান উল্লেখযোগ্য সফলতা আনতে সক্ষম হয়েছে। প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বলেন, পাকিস্তানের মানুষ শহীদদের আত্মত্যাগ কখনো ভুলবে না। বেসামরিক নাগরিকদের ওপর হামলা করে সন্ত্রাসীরা প্রমাণ করেছে যে তারা বেলুচিস্তানের উন্নয়ন এবং জনগণের শত্রু। পৃথক পৃথক বাণীতে শহীদ নিরাপত্তা কর্মী এবং বেসামরিক নাগরিকদের প্রতি শ্রদ্ধা এবং শোকাসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান তারা। উল্লেখ্য, ২০২১ সালে তালেবান আফগানিস্তানে ক্ষমতায় ফেরার পর থেকে পাকিস্তান সীমান্তে সন্ত্রাসী হামলার ঘটনা বেড়েছে। আফগানিস্তানের সীমান্তবর্তী খাইবার পাখতুনখাওয়া, KP ও বেলুচিস্তান প্রদেশ এসব হামলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। পরমাণু চুক্তির মেয়াদ শেষ। রাশিয়া যুক্তরাষ্ট্রের অস্ত্রভাণ্ডারের ওপর সীমা থাকছে না। বড় সংঘাত আসন্ন। যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার মধ্যে অবশিষ্ট পারমাণবিক চুক্তির মেয়াদ শেষ হয়েছে বৃহস্পতিবার ৫ই ফেব্রুয়ারি, যার ফলে পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতার আশঙ্কা তৈরি হয়েছে। এছাড়া চুক্তির মেয়াদ শেষ হওয়ায় কয়েক দশকের মধ্যে প্রথমবারের মতো বিশ্বের ২ বৃহত্তম পারমাণবিক শক্তিধর দেশের অস্ত্রভাণ্ডারের ওপর আর কোনো সীমা রইল না। মার্কিন সংবাদমাধ্যম CNN-এর এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। সাবেক ভারপ্রাপ্ত অস্ত্র নিয়ন্ত্রণ ও আন্তর্জাতিক নিরাপত্তা বিষয়ক আন্ডার সেক্রেটারি অফ স্টেট থমাস কান্ট্রিম্যানের মতে, সবচেয়ে খারাপ পরিস্থিতি হল এটা নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে
এবং কোনো অপ্রত্যাশিত বা প্রত্যাশিত ঘটনা এমন এক সংঘাতের সূত্রপাত করতে পারে যা দ্রুত পারমাণবিক যুদ্ধে রূপ নিতে পারে। তবে কিছু বিশেষজ্ঞের মতে নিউ স্টার্ট চুক্তির সীমাবদ্ধতাগুলো পুরনো এবং অপ্রয়োজনীয়ভাবে যুক্তরাষ্ট্রকে আটকে রেখেছিল, বিশেষ করে এমন সময় যখন চীন তার পারমাণবিক অস্ত্রভাণ্ডার দ্রুত সম্প্রসারণ করছে। প্রতিবেদন অনুসারে চুক্তিটি 2011 সালের ফেব্রুয়ারিতে কার্যকর হয়। এতে উভয় দেশকে সর্বোচ্চ 1550টি মোতায়েনকৃত পারমাণবিক ওয়ারহেডে সীমাবদ্ধ রাখা হয়। এছাড়াও 700টি মোতায়েনকৃত আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, সাবমেরিন থেকে নিক্ষেপযোগ্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম ভারী বোমারু বিমান এবং মোট 800টি মোতায়েনকৃত এবং অমোতায়েনকৃত লঞ্চারের সীমা নির্ধারণ করা হয়। এই চুক্তির মাধ্যমে যুক্তরাষ্ট্রে পৌঁছতে সক্ষম রাশিয়ার আন্তঃমহাদেশীয় পারমাণবিক অস্ত্রের ওপরও সীমা আরোপ করা হয়েছিল। তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ চুক্তির সমালোচকরা বলেন এতে চীনের বিষয়টি অন্তর্ভুক্ত ছিল না। পেন্টাগনের 2022 সালের এক প্রতিবেদনে বলা হয়, বর্তমান গতিতে অস্ত্রভাণ্ডার বাড়াতে থাকলে 2035 সালের মধ্যে চীনের কাছে প্রায় 1500টি পারমাণবিক ওয়ারহেড থাকতে পারে। চুক্তিটি মূলত 10 বছরের জন্য কার্যকর ছিল। 2021 সালে যুক্তরাষ্ট্র ও রাশিয়া এর মেয়াদ আরও 5 বছর বাড়াতে সম্মত হয়, যা বলবৎ ছিল 2026 সালের 4 ফেব্রুয়ারি পর্যন্ত। বলা হচ্ছে এই চুক্তির মেয়াদ আর বাড়ানোর সুযোগ না থাকলেও দুই দেশ চাইলে চুক্তিতে নির্ধারিত সীমাগুলো মেনে চলতে পারত। তবে কয়েক দশক ধরে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার যৌথভাবে গড়ে তোলা অস্ত্র নিয়ন্ত্রণ ব্যবস্থার ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ বাড়ছে। এর মধ্যেই ট্রাম্প গত বছর যুক্তরাষ্ট্রে আবার পারমাণবিক পরীক্ষা চালু করার অঙ্গীকার করেন, যদিও এ বিষয়ে বাস্তব কোনো অগ্রগতি হয়নি। গত সেপ্টেম্বরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আরও 1 বছরের জন্য এই সীমাবদ্ধতা বজায় রাখার প্রস্তাব দেন। সে সময় ট্রাম্প বলেন, প্রস্তাবটি আমার কাছে ভালো ধারণা মনে হয়েছে। তবে সাম্প্রতিক সপ্তাহগুলিতে চুক্তির মেয়াদ শেষ হওয়া নিয়ে খুব একটা উদ্বেগ প্রকাশ করেননি ট্রাম্প। তিনি নিউ ইয়র্ক টাইমসকে বলেন, মেয়াদ শেষ হলে শেষ হবে, আমরা আরও ভালো একটি চুক্তি করব। এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্র চুক্তির সীমাবদ্ধতা বজায় রাখতে সম্মত হবে না। তিনি জানান, ট্রাম্প যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং চীনের মধ্যে নতুন যে পারমাণবিক চুক্তির আহ্বান জানিয়েছেন সেটিই প্রশাসনের অবস্থান। রুবিও বলেছেন, একবিংশ শতাব্দীতে প্রকৃত অস্ত্র নিয়ন্ত্রণ সম্ভব নয় যদি তাতে চীনকে অন্তর্ভুক্ত না করা হয়, কারণ তাদের পারমাণবিক অস্ত্রভাণ্ডার দ্রুত এবং ব্যাপকভাবে বাড়ছে। তবে প্রকাশ্য এবং অপ্রকাশ্য উভয়ভাবেই ত্রিপক্ষীয় আলোচনার প্রস্তাব বারবার প্রত্যাখ্যান করে আসছে বেইজিং। সূত্র CNN।